আজকে আমরা এমন একটা মুভি নিয়ে কথা বলবো যেটাকে হলিউডের ইতিহাসের অন্যতম সেরা এবং মাইন্ড বেন্ডিং সাইকোলজিক্যাল থ্রিলার মনে করা হয়। সিনেমাটির নাম হলো শাটার আইল্যান্ড। এই মুভিটা রিলিজ হয়েছিল 2010 সালে এবং আইএমডিবিতে রেটিং রয়েছে 8.2। এই সিনেমার এন্ডিংয়ে এমন একটা ধামাকা টুইস্ট রয়েছে যা দেখার পর দর্শকদের মাথা পুরোপুরি ঘুরে যায়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভির গল্প শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একটা দ্বীপ বা টাপু থেকে। এই দ্বীপে একটা মারাত্মক সুরক্ষিত মেন্টাল হসপিটাল বা মানসিক হাসপাতাল আছে, যেখানে পৃথিবীর সবচেয়ে খাতারনাক আর ভয়েলেন্ট 66 জন মানসিক রোগীদের বন্দী করে রাখা হয়েছে। এই কড়া নিরাপত্তার মাঝেই হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। রেচেল নামের একজন মহিলা কয়েদি বা রোগী তার সেল থেকে রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার ঘরের দরজার বাইরে থেকে তালা মারা ছিল, জানালাতেও লোহার গ্রিল লাগানো ছিল এবং বাইরে 24 ঘন্টা কড়া পাহারা ছিল। তাও সে এমনভাবে ভ্যানিশ হয়ে যায় যেন বাতাসে মিলিয়ে গেছে। এই র্যাচেল এতটাই বিপজ্জনক ছিল যে সে নিজের 3টি সন্তানকে পানিতে ডুবিয়ে খুন করেছিল, কিন্তু সে কখনোই নিজের অপরাধ স্বীকার করেনি। হাসপাতাল কর্তৃপক্ষ পুরো দ্বীপের তল্লাশি চালিয়ে যখন র্যাচেলের কোনো হদিশ না পায়, তখন এই রহস্যময় কেসের তদন্ত করার জন্য ইউএস মার্শাল টেডি ড্যানিয়েলসকে ডাকা হয়। টেডি তার নতুন পার্টনার চককে সাথে নিয়ে একটি জাহাজে করে এই দ্বীপে আসে। দ্বীপে পা রাখা মাত্রই টেডি লক্ষ্য করে সেখানকার সিকিউরিটি গার্ড এবং স্টাফদের আচরণ কেমন যেন অদ্ভুত আর রহস্যময়। তারা এই দুই মার্শালকে দেখে একটুও কমফোর্টেবল ফিল করছিল না। এরপর টেডির দেখা হয় হসপিটালের চিফ ডক্টর কলির সাথে। ডক্টর কলি তাদের জানায় যে রেচেল পালানোর সময় তার ঘরের ভেতরের জুতো বা কোনো জিনিসপত্র ছাড়াই খালি পায়ে পালিয়েছে। এই পাথুরে দ্বীপে খালি পায়ে দৌড়ানো তো দূর, হাঁটাও প্রায় অসম্ভব। টেডি যখন রেচেলের রুম ইনভেস্টিগেশন করতে থাকে, তখন সে খাটের নিচে লুকানো একটা ছোট্ট চিরকুট বা কাগজ খুঁজে পায়। আর সেই কাগজে একটা রহস্যময় কোড লেখা ছিল, দ্য ল অফ 4 হু ইজ 67, অর্থাৎ 4 জনের নিয়ম। আর 67 নম্বর কয়েদিটা কে? কাগজটা দেখে ডক্টর কলি একটু ঘাবড়ে যায় এবং টেডির কাছ থেকে ওটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু টেডি কাগজটা নিতে দেয় না। আর এটাও বুঝে যায় যে এখানে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। টেডি ডক্টর কলিকে জিজ্ঞাসা করে যে এই হসপিটালে তো 66 জন রোগী আছে, তাহলে এই 67 নম্বর রোগীটা কে? কিন্তু ডক্টর কলি এই প্রশ্নের উত্তর সরাসরি এড়িয়ে যায় এবং বলে যে এখানে 66 জনের বেশি কোনো রোগী নেই। টেডি বুঝে যায় যে ডক্টর কলির মুখ থেকে আর কোনো কাজের কথা বের হবে না। তাই সে আবার ওয়ার্ডেনকে দিয়ে পুরো আইল্যান্ডের আরেকবার তল্লাশি চালাতে বলে। তল্লাশি চলাকালীন টেডি দেখে যে কোনো গার্ডই ঠিকমতো কাজ করছে না, সবাই বসে বসে পাথর ছুঁড়ে সময় নষ্ট করছে। তখন মার্শাল একটা কাজের কথা বলে। সে জানায় যে এই আইল্যান্ড থেকে সবচেয়ে কাছের জমিন 17 কিলোমিটার দূরে অবস্থিত, আর আগের দিন রাতে সমুদ্রে অনেক জোরে ঝড় হচ্ছিল, তাই এখান থেকে কেউ সাঁতার কেটে পালানো প্রায় অসম্ভব। তখন টেডির নজর পড়ে একটা লাইট হাউসের দিকে, যেটার নিচে কিছু গার্ড পাহারা দিচ্ছিল। ওয়ার্ডেনকে জিজ্ঞাসা করলে সে বলে ওখানে তেমন কিছু নেই, লাইট হাউসের নিচে শুধু নোংরা পানি পরিষ্কার করার জায়গা রয়েছে, আর ওখানে আগেই তল্লাশি করা শেষ। তদন্ত যত এগোতে থাকে, হসপিটালের নার্স আর ডাক্তাররা টেডিকে ততটাই অসহযোগিতা করতে শুরু করে। তারা রেচেলের ডক্টরের সাথে টেডিকে কথা বলতে দেয় না, এই অজুহাতে যে সেই ডাক্তার নাকি রেচেল গায়েব হওয়ার পরের দিনই ছুটিতে চলে গেছে। এইসব দেখে টেডির মনে খটকা লাগতে থাকে যে এই হসপিটালের লোকজন লজিক্যালি কিছু একটা লুকাচ্ছে। ঘরে যাওয়ার সময় ডক্টর কলি টেডি এবং তার পার্টনারকে মদ খাওয়ার আমন্ত্রণ করে, কিন্তু এই সাধারণ নেমন্তন্নের পেছনে লুকিয়েছিল একটা মানসিক পরীক্ষা। না জেনে টেডি খুশি খুশি রাজি হয়ে যায়। যখনই সে ডক্টর কলির ঘরে পৌঁছায়, সেখানকার পরিবেশ দেখে সে অবাক হয়ে যায়। এই জায়গাটা হসপিটালের ভয়ঙ্কর পরিবেশ থেকে পুরোপুরি বিপরীত ছিল। ডক্টর কলি জানায় এই বিল্ডিং এবং সি ওয়ার্ড, মানে যেখানে ভয়ঙ্কর কয়েদিদের রাখা হয়, দুইটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো হয়েছিল। ঘরের ভেতরে বাজতে থাকা মিউজিক পরিবেশকে আরো অদ্ভুত বানাচ্ছিল। এই পরিবেশ এবং মিউজিক তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দেয়। তখনই গল্পে আরেকটা বিশেষ চরিত্রের এন্ট্রি হয়, জার্মান মনোবিজ্ঞানী ডক্টর নাইরিং। সেও এই হসপিটালের প্রধান ডক্টর ছিল, কিন্তু তার ভাবনা ডক্টর কলির থেকে আলাদা ছিল। নাইরিং ঔষধ এবং অপারেশনে বিশ্বাস করত। সোজা কথায় বলতে গেলে সে রোগীদের ঔষধ দিয়ে ঠিক করতে চাইতো, আর যাদের ওপর ঔষধ কাজ না করে তাদের ওপর তার চিকিৎসা ছিল আরও ভয়ানক। ওই রকম রোগীদের সে অবটমি নামের এক ধরনের সার্জারি করত। ওই সার্জারির সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো, যার ওপর ওই সার্জারি করা হতো ওই মানুষের ভাবনা পুরোপুরি শেষ হয়ে যেত, মানে একটা জ্যান্ত রোবটের মতো হয়ে যেত। অন্যদিকে ডক্টর কলি রোগীদের তার অতীতের বাস্তবতার সামনে
সামনে তাকে এমনভাবে ফেলে দিত যেন সে তার হাল নিজেই বুঝতে পারে এবং বাস্তবে ফিরে আসে। এরই মাঝে ডক্টর নাইরিং তাকে বারবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিছু প্রশ্ন করতে থাকে, কিন্তু টেডির এইসব অনেক বোরিং এবং বিরক্তি করার মতো প্রশ্ন মনে হয়। আরও তদন্তের জন্য টেডি ওই মহিলার এবং ডক্টর সোহেলের ফাইল চায়, কিন্তু ডক্টর নাইরিং পরিষ্কার না করে দেয়। আর এই কথা নিয়ে তাদের মধ্যে কিছুটা ঝামেলাও হয়। টেডি ওখান থেকে নিজের ঘরে চলে আসে এবং রিচলের ঘর থেকে যে ওই কাগজটা পেয়েছিল ওটা অনেক মনোযোগ দিয়ে দেখতে থাকে। তার পুরো বিশ্বাস ছিল যে রিচেল কোনো হেল্প ছাড়া খালি পায়ে এই দ্বীপ থেকে উধাও হতে পারে না। এটা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নের ভেতর সে তার বাড়িতে পৌঁছে যায়, যেখানে তার স্ত্রী হাতে একটা মদের বোতল নিয়ে দাঁড়িয়েছিল, যেটা সে এইমাত্র নিজের জন্য কিনে এনেছিল। যুদ্ধে অনেক মানুষ মারার কারণে টেডির মনে অনেক বড় ক্ষত ছিল, আর সে প্রতিদিন মদ খেয়ে তার মনের ব্যথা কমানোর চেষ্টা করত। হঠাৎ তার স্ত্রী তাকে বলে রিচেল কোথাও যায়নি, আর যে আগুন ধরিয়েছিল সেও ওখানেই আছে। অবাক করার বিষয় এটা ছিল যে টেডির 3টা সন্তান এবং তার স্ত্রী আগুনে পুড়ে মারা গিয়েছিল, কিন্তু তার স্ত্রীর পুরো শরীর ভেজা ছিল। এতটুকু বলার পর তার স্ত্রী ছাই হয়ে মিলিয়ে যায়। এতে আমরা কিছুটা বুঝতে পারি যে আসল ঘটনা অন্য কিছু। তখনই টেডি ঘুম থেকে জেগে ওঠে, তার হাত পুরোপুরি ঘেমে ভিজে গিয়েছে। বাইরে তখন অনেক জোরে ঝড় হচ্ছিল। এমন আবহাওয়ায় ওই দ্বীপ থেকে যাওয়া সম্ভব ছিল না। পরের দিন টেডি হসপিটালে কয়েকজন রোগীর ইন্টারভিউ নেওয়া শুরু করে। তখন একজন মহিলা রোগী টেডির পার্টনার চকের অনুপস্থিতিতে টেডির হাত থেকে চট করে টেডির ডায়েরিতে একটা কথা লিখে দেয়, রান, অর্থাৎ এখান থেকে পালাও। এই ঘটনা টেডিকে আরও বেশি অ্যালার্ট করে দেয়। আসলে টেডির এই দ্বীপে আসার পেছনে একটা পার্সোনাল রিলেশন বা উদ্দেশ্য ছিল। টেডির ওয়াইফ ডলোরেস কয়েক বছর আগে একটা অগ্নিকাণ্ডে মারা গিয়েছিল, আর যে লোকটা ওই বাসায় আগুন লাগিয়েছিল তার নাম ছিল অ্যান্ড্রু লেডিস। টেডি জানতে পেরেছিল যে এই খুনি অ্যান্ড্রু লেডিস এই শাটার আইল্যান্ডের হাসপাতালেই বন্দী আছে, তাই সে মূলত নিজের স্ত্রীর খুনির খোঁজে আর হসপিটালের ভেতরে কালো সত্যটা ফাঁস করতেই এই কেস নিজের দায়িত্বে নিয়েছিল। ঝড়ের রাতে হসপিটালের বেসমেন্টে থাকার সময় টেডির মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় এবং সে তার মৃত স্ত্রীর একটা অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে তার স্ত্রী তাকে ওয়ার্নিং দেয় যে র্যাচেল এখনো এই দ্বীপেই আছে এবং অ্যান্ড্রু লেডিসও এখানেই আছে। পরের দিন সকালে তারা যখন আবার তদন্তে বের হয়, তখন তারা খবর পায় যে গায়েব হয়ে যাওয়ার রেচেল নাকি হঠাৎ করে অলৌকিকভাবে নিজে নিজেই আবার তার রুমে ফিরে এসেছে। রেচেল অলৌকিকভাবে নিজে নিজেই আবার রুমে ফিরেছে শুনে টেডি আর চক পুরো অবাক হয়ে যায়। টেডি যখন রেচেলকে জিজ্ঞাসা করতে যায় যে সে এতক্ষণ কোথায় ছিল, তখন রেচেল কোনো নর্মাল উত্তর না দিয়ে টেডিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং টেডিকে তার নিজের মৃত স্বামী ভেবে ভুল করে। রেচেলের এই মানসিক অবস্থা দেখে টেডি বুঝতে পারে যে এখান থেকে সরাসরি কোনো ক্লু পাওয়া যাবে না, আর এটা যে আসল রেচেল সেটাও সে মানতে পারে না, কারণ তার শরীরে কোনো চোট ছিল না। এরই মধ্যে দ্বীপের ঝড়ের তীব্রতা আরও বেড়ে যায়। হসপিটালের কারেন্ট পুরোপুরি চলে গেলে মেইন গেটের ইলেকট্রিক গেটগুলো খুলে যায় এবং কিছু খাতারনাক কয়েদি বা রোগী তাদের সেল থেকে বাইরে বেরিয়ে পড়ে। এই সুযোগে টেডি হসপিটালের সবচেয়ে নিষিদ্ধ এবং সুরক্ষিত ওয়ার্ড সি এর ভেতর লুকিয়ে ঢুকে পড়ে, কারণ টেডির সন্দেহ ছিল যে তার স্ত্রীর খুনি অ্যান্ড্রু লেডিসকে হয়তো এই ওয়ার্ড সি এর ভেতরেই লুকিয়ে রাখা হয়েছে। ওয়ার্ড সি এর অন্ধকার করিডোর দিয়ে যাওয়ার সময় টেডি জর্জ নয়েস নামের একজন রোগীর দেখা পায়। জর্জ টেডিকে দেখা মাত্রই চিনে ফেলে এবং ফিসফিস করে এক ভয়ঙ্কর সত্য ফাঁস করে। জর্জ বলে, টেডি, তুমি যে এখানে অ্যান্ড্রু লেডিসের খোঁজে এসেছো, সে আসলে এখানকার কোনো কয়েদি নয়। এই পুরো হসপিটালটা আসলে একটা মুখোশ। এখানে রোগীদের ওপর গোপন, অবৈধ এবং ভয়ঙ্কর সব ব্রেন সার্জারি আর হিউম্যান এক্সপেরিমেন্ট করা হয়। আর তুমি এই কেসের ইনভেস্টিগেশন করতে করতে ডক্টরের খুব কাছাকাছি চলে এসেছো। ওরা তোমাকে আর এই দ্বীপ থেকে জ্যান্ত ফিরে যেতে দেবে না। এমনকি তুমি তোমার পার্টনার চককেও যতটুকু বিশ্বাস করছো, সে হয়তো আসলে তোমার চেনা কেউ নয়। জর্জের এই কথা শুনে টেডির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে হসপিটাল থেকে কোনো মতে বের হয়ে চকের কাছে ফিরে আসে। টেডি চককে বলে যে এই হসপিটালের মেন রহস্য লুকিয়ে আছে দ্বীপের এক কোনায় থাকা ওই লাইট হাউসের ভেতরে। ওখানেই মূলত ডক্টররা মিলে রোগীদের ব্রেন ওয়াশ বা অবৈধ অপারেশনগুলো করে। টেডি আর চক যখন পাহাড়ের খাড়া ঢাল বেয়ে ওই লাইট হাউসের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন খাড়া পাহাড় দেখে চক নিচে নামতে ভয় পায়। টেডি একাই কিছুটা নিচে নেমে দেখে যে ওই লাইট হাউসে যাওয়ার রাস্তাটা বন্ধ। টেডি যখন আবার ওপরে ফিরে আসে, তখন সে দেখে চক সেখানে নেই। পাহাড়ের একদম নিচে পাথরের ওপর তাকাতেই টেডির চোখ কপালে উঠে যায়। সে দেখে চকের রক্তাক্ত বডি নিচে পড়ে আছে। টেডি পাগলের মতো নিচে নেমে চকের বডির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নিচে পৌঁছানোর পর সে দেখে সেখানে চকের কোনো বডি নেই।
জাস্ট একটা খালি পাথুরে জায়গা। টেডি তখন পুরো কনফিউজড হয়ে যায় যে সে কি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। ঠিক তখনই টেডি পাহাড়ের গায়ে একটা গোপন গুহা বা কেভ দেখতে পায়। সে গুহার ভেতরে ঢুকতেই সেখানে মোমবাতি জ্বালিয়ে বসে থাকা এক রহস্যময়ী মহিলাকে দেখতে পায়। আর এই মহিলাটি নিজেকেই আসল রেচেল বলে দাবি করে। সে টেডিকে বলে, আমি কোনো মানসিক রোগী নই, আমি আগে এই হসপিটালেরই একজন প্রফেশনাল ডাক্তার ছিলাম। কিন্তু যখন আমি ধরে ফেলি যে এখানে রোগীদের পাগল বানিয়ে তাদের মেইন ব্রেন ড্যামেজ করার জন্য নিউরো সার্জারি করা হয়, তখন হসপিটালের চিফ ডক্টররা আমাকেই জোর করে মানসিক রোগী সাজিয়ে এখানে বন্দি করে ফেলে। আর টেডি, ওরা তোমাকে যে ঔষধ বা সিগারেট দিচ্ছে সেগুলোর মাধ্যমে তোমার ব্রেইনও হ্যালুসিনেশন বা হরমোনাল ইমব্যালেন্স তৈরি করা শুরু করে দিয়েছে, যাতে তুমি যা দেখছো সব ভুল মনে করো। গুহা থেকে বের হয়ে টেডি পুরো মরিয়া হয়ে ওঠে। সে ডিসাইড করে যে কোনো মূল্যে তাকে ওই লাইট হাউসে পৌঁছাতেই হবে এবং হসপিটালের ওই কালো সত্য পুরো দুনিয়ার সামনে আনতে হবে। সে হসপিটালের এরিয়াতে ফিরে এসে ডক্টর কলির গাড়িটা ব্লাস্ট করে দেয়, যাতে সবার নজর ওই দিকে চলে যায়। এরপর টেডি সোজা দৌড়ে গিয়ে ওই রহস্যময় লাইট হাউসের ভেতরে ঢুকে পড়ে। সে ভেবেছিল সেখানে হয়তো সে চকের বডি বা কোনো ল্যাবরেটরি দেখতে পাবে, কিন্তু লাইট হাউসের একদম ওপরের ঘরে পৌঁছানোর পর টেডি যা দেখে তা দেখে তার পায়ের নিচের মাটি পুরোপুরি সরে যায়, কারণ সেখানে আগে থেকেই আরামসে চেয়ারে বসে টেডির জন্য অপেক্ষা করছিল ডক্টর কলি নিজে। লাইট হাউসের ওপরের ঘরে ডক্টর কলিকে এভাবে বসে থাকতে দেখে টেডি পুরো শকড হয়ে যায়। ডক্টর তার রিভলভার বের করে ডক্টর কলির দিকে তাক করে, কিন্তু ডক্টর কলি একটুও ভয় না পেয়ে শান্ত গলায় বলে, টেডি, তোমার ওই গানে কোনো গুলি নেই, ওটা একটা খেলনা প্লাস্টিকের বন্দুক। টেডি বিশ্বাস না করে ট্রিগার চাপে এবং দেখে সত্যি সত্যি ওটা একটা খেলনা বন্দুক। ঠিক তখনই ওই ঘরে এন্ট্রি নেয় টেডির পার্টনার চক, কিন্তু সে মার্শালের ড্রেস পরা ছিল না। ডক্টর কলি টেডিকে বলেন, টেডি, ও তোমার কোনো পার্টনার বা চক নয়, ও হলো ডক্টর লেস্টার, যে গত 2 বছর ধরে এই হসপিটালে তোমার পার্সোনাল ডাক্তার হিসেবে তোমার চিকিৎসা করছে। বন্ধুরা, এখন সিনেমার ওই ইতিহাস কাঁপানো মেইন টুইস্টটা রিভিল হতে যাচ্ছে, যা শুনলে আপনার মাথার ফিউজ উড়ে যাবে। ডক্টর কলি টেডিকে বড় একটা বোর্ড দেখিয়ে বলেন, এই হসপিটালে কোনো অবৈধ এক্সপেরিমেন্ট হয় না, আর এখানে কোনো 67 নম্বর রহস্যময় রোগী গায়েব হয়নি, কারণ সেই 67 নম্বর কয়েদি বা মানসিক রোগীটা অন্য কেউ নয়, সেটা স্বয়ং তুমি নিজেই। আসলে টেডির আসল নাম টেডি ড্যানিয়েলস নয়, তার আসল নাম হলো অ্যান্ড্রু লেডিস। আর সে কোনো ইউএস মার্শাল নন, বরং সে নিজেই এই হাসপাতালের সবচেয়ে খাতারনাক আর ভায়োলেন্ট রোগী। সে গত 2 বছর ধরে এই শাটার আইল্যান্ডের হসপিটালেই বন্দী আছে। ডক্টর কলি জানান, অ্যান্ড্রু এই হাসপাতালে আসার পর যখনই তাকে সত্যিটা বোঝানো হতো, সে কয়েকদিন পর সব ভুলে যেত আর নিজেকে ইউএস মার্শাল ভেবে একই কাল্পনিক ড্রামা শুরু করত। তাই হসপিটালের ডাক্তাররা মিলে এই শেষবারের মতো একটা বিশাল রোল প্লে থেরাপির আয়োজন করেছিল। হসপিটালের সব স্টাফ, নার্স আর ডাক্তাররা মিলে নাটক করছিল, যাতে অ্যান্ড্রু নিজে মার্শাল সেজে পুরো ইনভেস্টিগেশন করে লাইট হাউসে এসে নিজের আসল সত্যটার মুখোমুখি হতে পারে এবং তার রোগ চিরকালের জন্য সেরে যায়। এই ভয়ঙ্কর সত্যিটা শোনার পর অ্যান্ড্রুর মাথায় তার পুরনো সব আসল স্মৃতি, বাচ্চাদের পানিতে ডুবে মারা আর স্ত্রীকে গুলি করার দৃশ্য এক এক করে মনে পড়তে থাকে এবং সে তীব্র মেন্টাল শকে সোফায় অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে যখন অ্যান্ড্রুর জ্ঞান ফেরে, সে নিজেকে খুব শান্ত অবস্থায় বিছানায় আবিষ্কার করে। ডক্টর কলি আর চকের রোল প্লে করা সেই ডক্টর লেস্টার তার সামনে আসে। তারা অ্যান্ড্রুকে জিজ্ঞাসা করে, তোমার এখন কেমন লাগছে, তোমার নাম কি? অ্যান্ড্রু তখন খুব নর্মালভাবে উত্তর দেয়, আমার নাম অ্যান্ড্রু লেডিস, আমি আমার স্ত্রীকে খুন করেছি এবং আমার বাচ্চারা মারা গেছে। এটা শুনে ডাক্তাররা ভীষণ খুশি হয়ে যায়, তাদের এই থেরাপি সাকসেসফুল হয়েছে এবং অ্যান্ড্রু অবশেষে তার স্বপ্নের দুনিয়া থেকে বের হয়ে নিজের আসল সত্যটা স্বীকার করেছে। কিন্তু ডক্টর কলি তাকে ওয়ার্নিং দিয়ে বলেন, এটা তোমার শেষ সুযোগ ছিল। যদি তুমি আবার সব ভুলে গিয়ে নিজেকে মার্শাল ভাবতে শুরু করো, তবে হাসপাতালের বোর্ড তোমাকে চিরকালের জন্য পাগল ঘোষণা করে তোমার ব্রেন অপারেশন লোবোটমি করে দেবে, যাতে তুমি একটা জড়বস্তু হয়ে বেঁচে থাকবে। মুভির একদম শেষের দৃশ্যে আমরা দেখতে পাই অ্যান্ড্রু আর তার ডাক্তার লেস্টার হসপিটালের একটা সিঁড়িতে বসে আছে। ডক্টর লেস্টার যখন অ্যান্ড্রুর মানসিক অবস্থা চেক করার জন্য তার দিকে তাকায়, অ্যান্ড্রু হঠাৎ আবার চকের দিকে তাকিয়ে বলে ওঠে, চক, আমাদের এই দ্বীপ থেকে যে কোনো মূল্যে পালাতে হবে, কারণ এখানে কোনো একটা বড় ষড়যন্ত্র চলছে। অ্যান্ড্রুর মুখ থেকে এই কথা শোনা মাত্রই ডক্টর লেস্টার দূর থেকে ডক্টর কলিকে মাথা নেড়ে ইশারা করে যে অ্যান্ড্রু আবার সব ভুলে গেছে, সে আবার নিজেকে মার্শাল ভাবছে
থেরাপি ফেল করেছে। ইশারা পাওয়া মাত্রই হসপিটালের বেশ কয়েকজন নার্স আর সিকিউরিটি গার্ড হাতে অপারেশনের কাপড় আর যন্ত্রপাতি নিয়ে অ্যান্ড্রুর দিকে এগিয়ে আসতে শুরু করে, তাকে ভেতরে নিয়ে ব্রেন ড্যামেজ বা লোবোটমি অপারেশন করার জন্য। কিন্তু ঠিক তখনই অ্যান্ড্রু ডক্টর লেস্টারের দিকে তাকিয়ে এমন একটা কথা বলে যা শুনে ডক্টর লেস্টার সহ পুরো পৃথিবীর দর্শকের মাথা আজ পর্যন্ত ঘুরে যায়। অ্যান্ড্রু বলে, "উইচ উড বি ওয়ার্স, টু লিভ অ্যাজ এ মনস্টার অর টু ডাই অ্যাজ এ গুড ম্যান?" অর্থাৎ কোনটা বেশি কষ্টের, একটা জ্যান্ত রাক্ষস হয়ে বেঁচে থাকা নাকি একজন ভালো মানুষ হিসেবে মরে যাওয়া? এই কথাটা বলার পরেই অ্যান্ড্রু খুব শান্তভাবে নিজে থেকেই ওই সিকিউরিটি গার্ডদের সাথে অপারেশনের দিকে হেঁটে চলে যায়। ডক্টর লেস্টার তখন স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং সে বুঝতে পারে যে অ্যান্ড্রু আসলে পাগল হয়নি, তার থেরাপি 100% সাকসেসফুল হয়েছিল এবং সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। কিন্তু অ্যান্ড্রু বুঝতে পেরেছিল যে সে যদি সুস্থ হয়ে বেঁচে থাকে তবে প্রতিটা দিন তাকে নিজের বাচ্চাদের মৃত্যু আর নিজের হাতে স্ত্রীকে খুন করার সেই নরকসম অপরাধবোধ আর তীব্র মানসিক কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। এই ভয়ঙ্কর সত্যের সাথে জ্যান্ত রাক্ষস বা অপরাধী হয়ে বেঁচে থাকার চেয়ে সে নিজের ইচ্ছায় পাগল সেজে ব্রেন অপারেশন করিয়ে সব স্মৃতি মুছে ফেলে একজন ভালো মানুষের মতো মরে যাওয়াটাই শ্রেয় মনে করেছে। আর এই হার হিম করা ইমোশনাল আর সাইকোলজিক্যাল ক্লাইম্যাক্সের সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল শাটার আইল্যান্ড মুভির একদম সহজ আর মাথা ঘুরিয়ে দেওয়া বাংলা এক্সপ্লেনেশন। মুভির শেষের সেই কালজয়ী সংলাপ, একজন জ্যান্ত রাক্ষস হয়ে বেঁচে থাকা ভালো নাকি একজন ভালো মানুষ হিসেবে মরে যাওয়া ভালো, এই প্রশ্নটা কিন্তু আজকেও আমাদের এক বিশাল ভাবনায় ডুবিয়ে দেয়। আপনার কি মনে হয় বন্ধুরা, অ্যান্ড্রু কি আসলেই আবার পাগল হয়ে গিয়েছিল, নাকি সে নিজের সব কষ্ট আর অপরাধ বোধ থেকে মুক্তি পেতেই নিজের ইচ্ছায় ওই ব্রেন অপারেশনটা করাতে চলে গিয়েছিল? ঝটপট নিচে কমেন্ট করে আপনার মাইন্ড বেন্ডিং মতামতটা আমাকে জানিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরও কোনো অস্থির মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল রেলবম। আল্লাহ হাফেজ।